একটা সাধারণ প্রিন্টার নষ্ট হওয়া ভাবা যায়? এটাই প্রায় $1 বিলিয়ন চুরির প্রথম সংকেত হতে পারে। আজকে আমরা ইতিহাসের সবচেয়ে অবাক করা সাইবার অ্যাটাকগুলোর একটার গভীরে যাব। আর এর শুরুটা কিন্তু কোনো গোলাগুলি বা বিস্ফোরণ দিয়ে হয়নি, হয়েছিল অফিসের একটা বিকল যন্ত্রের একদম সাধারণ একটা আওয়াজ দিয়ে। হ্যাঁ, এই যে দেখছেন, এই বিশাল ডিজিটাল ডাকাতির গল্পের শুরুটা কিন্তু ঠিক এখান থেকেই। কোনো বড়সড় ব্যাপার না, কোনো হইচই নেই, একদমই সাধারণ একটা ঘটনা। সময়টা ছিল 2016 সালের 4 ফেব্রুয়ারি। বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের 10ম তলা, মানে যেখানে সব গুরুত্বপূর্ণ লেনদেনের কাজ হয়, সেখানকার একটা প্রিন্টার হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। এখন কর্মীরা তো ভাবলেন এটা একটা সাধারণ টেকনিক্যাল সমস্যা, যা হতেই পারে, কিন্তু তারা তখন ঘুণাক্ষরেও টের পাননি যে এটা আসলে একটা বিশাল বড় নীরব ডাকাতির প্রথম অ্যালার্ম ছিল, যে ডাকাতিটা ততক্ষণে পুরো দমে শুরু হয়ে গেছে। অ্যামাউন্টটা শুনলে মাথা ঘুরে যাবে। $951 মিলিয়ন, মানে প্রায় $1 বিলিয়ন। হ্যাকাররা ঠিক এই পরিমাণ টাকা জাল ট্রান্সফারের মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই পুরো ষড়যন্ত্রটা চাপা পড়েছিল ওই একটা ভাঙা প্রিন্টারের আড়ালে। তো প্রশ্ন হলো, ওরা এটা করল কিভাবে? মানে এত বড় একটা কাজ, এটা কিন্তু হুট করে একদিনে করা কোনো অ্যাটাক ছিল না। এর পেছনের পরিকল্পনাটা ছিল অবিশ্বাস্য রকমের নিখুঁত। আর এর প্রস্তুতি শুরু হয়েছিল আসল আক্রমণের প্রায় 1 বছর আগে থেকে। এই টাইমলাইনটা একবার খেয়াল করুন, দেখলেই বোঝা যায় হ্যাকারদের ধৈর্য আর পরিকল্পনার লেভেলটা কী ছিল, মানে অবাক করার মতো। তারা প্রথমে কি করল? চুরি করা টাকা রাখার জন্য ফিলিপাইনে কয়েকটা ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলল। এরপর একটা ফিশিং ইমেলের মাধ্যমে ব্যাংকের সিস্টেমে ঢুকে পড়ল। আর তারপর প্রায় 1 মাস ধরে চুপচাপ, একেবারে নিঃশব্দে ব্যাংকের সব কাজ পর্যবেক্ষণ করেছে, শুধু নিখুঁত আক্রমণের সুযোগের অপেক্ষায়। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ওরা কিন্তু বিশ্বের সবচেয়ে সিকিউর যে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, মানে সুইফট নেটওয়ার্ক, সেটা ভাঙার চেষ্টা করেনি। ব্যাপারটা অনেকটা দুর্গের সদর দরজা না ভেঙে একটা গোপন সুড়ঙ্গ খুঁজে বের করার মতো। আর সেই সুড়ঙ্গটা ছিল বাংলাদেশ ব্যাংকের ভেতরে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা। ওরা ব্যাংকেরই ক্রেডেনশিয়াল, মানে পরিচয়পত্র চুরি করে নেয়। সোজা কথায়, ঘরের চাবি দিয়েই ঘরে ঢুকে এমনভাবে বার্তা পাঠায় যা দেখে বোঝার কোনো উপায় ছিল না যেটা ভুয়া। আর ওদের প্ল্যানিংয়ের সবচেয়ে ব্রিলিয়েন্ট অংশ ছিল টাইমিং। অবিশ্বাস্য দক্ষতার সাথে ওরা অ্যাটাকের এমন একটা সময় বেছে নিয়েছিল যাতে বিভিন্ন দেশের সাপ্তাহিক ছুটিগুলোকে একদম পারফেক্টলি কাজে লাগানো যায়। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন ওরা কিভাবে ছুটির দিনগুলো নিয়ে একটা জটিল জাল বুনেছিল। ব্যাপারটা এমন ছিল যে যখন বাংলাদেশে কর্মকর্তারা বিপদটা টের পেয়ে অ্যালার্ম বাজাচ্ছেন, তখন শুক্রবার বলে উইকেন্ড শুরু হয়ে গেছে। ওদিকে নিউ ইয়র্কে তখন ব্যাংক খোলা, কিন্তু যখন নিউ ইয়র্ক ব্যাপারটা নিয়ে নড়েচড়ে বসছে, ততক্ষণে সেখানেও উইকেন্ড। আবার যখন নিউ ইয়র্কে সোমবার ব্যাংক খুলছে, তখন ফিলিপাইনে চাইনিজ নিউ ইয়ারের ছুটি। মানে একটার পর একটা তালা। এই যে সময়ের গ্যাপ বা দেরি, এটাই ছিল ওদের প্ল্যানের মূল চাবিকাঠি। আর এই ছুটির গোলকধাঁধার সুযোগে নিউ ইয়র্ক ফেডের কর্মকর্তারা কিছু সন্দেহ করার আগেই প্রায় $1 বিলিয়ন অনুরোধের মধ্যে থেকে $101 মিলিয়ন সফলভাবে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু জানেন তো, সেরা পরিকল্পনাও অনেক সময় ভেস্তে যায়। হ্যাকারদের প্ল্যানটা যতই নিখুঁত হোক না কেন, শেষ পর্যন্ত পুরো খেলাটা ঘুরে যায় কয়েকটা সাধারণ ভুল আর কিছু অবিশ্বাস্য, মানে একেবারেই কাকতালীয় ঘটনার কারণে। আর তার মধ্যে সবচেয়ে বড় সূত্রটা ছিল এই একটা শব্দ, একটা অদ্ভুত বানান ভুল। ঘটনাটা হলো $20 মিলিয়ন একটা ট্রান্সফার যাচ্ছিল শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশন নামের একটা এনজিওর কাছে। কিন্তু হ্যাকাররা তাড়াহুড়োয় হোক বা যে কারণেই হোক, ফাউন্ডেশন লিখতে গিয়ে লিখে ফেলে ফান্ডেশন। ভাবুন একবার, মাত্র একটা টাইপো, এই ছোট্ট বানান ভুলটাই একটা ব্যাংকের কর্মকর্তাদের মনে সন্দেহ জাগিয়ে তোলে, আর সঙ্গে সঙ্গে তারা পেমেন্টটা আটকে দেয়। ব্যাস, এভাবেই বেঁচে গেল $20 মিলিয়ন। এখন যদি ভাবেন যে আগের ঘটনাটাই সবচেয়ে অবিশ্বাস্য, তাহলে শুনুন, আরও $850 মিলিয়ন ট্রান্সফার আটকে যায় এর থেকেও অদ্ভুত এক কারণে। ফিলিপাইনে যে ঠিকানায় টাকাটা যাচ্ছিল, সেই রাস্তার নাম ছিল জুপিটার স্ট্রিট। আর কি কাকতালীয় ব্যাপার দেখুন, এই জুপিটার নামটা মার্কিন নিষেধাজ্ঞার ব্ল্যাকলিস্টে থাকা একটা ইরানি জাহাজের নামের সাথে মিলে যায়, আর সাথে সাথেই অটোমেটিক সিকিউরিটি সিস্টেম একটা রেড ফ্ল্যাগ তুলে দেয়। ব্যাস, ওখানেই থেমে গেল $850 মিলিয়ন ট্রান্সফার। বেশ, তাহলে প্রশ্ন আসেই যে টাকাগুলো শেষ পর্যন্ত পাচার হয়ে গেল, সেই টাকাগুলোর কি হলো? এই চার্টটা দেখলে বোঝা যায় এত বড় একটা চেষ্টার তোরেও $951 মিলিয়ন মধ্যে শেষমেশ মাত্র $81 মিলিয়ন অপরাধীদের হাতে পৌঁছায়। বাকি পুরো $870 মিলিয়ন বেঁচে যায় ওই দুটো অবিশ্বাস্য ঘটনার জন্যে, একটা টাইপো আর একটা নামের মিল।
আর যে $81 মিলিয়ন বেরিয়ে গিয়েছিল সেটাকে অবিশ্বাস্য দ্রুত গতিতে ফিলিপাইনের সেই ভুয়া অ্যাকাউন্টগুলো দিয়ে চালান করা হয়। সেখান থেকে একটা রেমিটেন্স কোম্পানিতে আর ফাইনালি ম্যানিলার একটা ক্যাসিনোতে গিয়ে টাকাটা ক্যাশ টাকায় বদলে ফেলা হয়, মানে মানি লন্ডারিং। আগে থেকে প্ল্যান করা ওই লম্বা ছুটির ফাঁকটাই ওদেরকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার আগে টাকাটা পুরোপুরি গায়েব করে দেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়েছিল। টাকা তো গায়েব হয়ে গেল, এবার শুরু হলো এই অদৃশ্য হ্যাকারদের খুঁজে বের করার পালা। FBI একটা গ্লোবাল ইনভেস্টিগেশন শুরু করে। তদন্তে নেমে ওরা যে ডিজিটাল ফুটপ্রিন্ট বা সূত্রগুলো পায় সেগুলো সবই একটাই দিকে ইঙ্গিত করছিল, যেমন যে ম্যালওয়্যারটা ব্যবহার করা হয়েছিল তার কোড, অ্যাটাকের আইপি অ্যাড্রেস, এমনকি যে ইমেল আইডি ব্যবহার করা হয়েছিল সবকিছুই 14 সালের বিখ্যাত সনি পিকচার্স হ্যাকের সাথে হুবহু এক। আর এই সূত্রগুলোই তদন্তকারীদেরকে একটা কুখ্যাত রাষ্ট্রসমর্থিত হ্যাকিং গ্রুপের দিকে নিয়ে যায়। তদন্তকারীরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসেন যে এটা শুধু কিছু টাকা চুরির ঘটনা ছিল না, এটা ছিল আসলে এক ধরনের রাষ্ট্রীয় আর্থিক আক্রমণ। আর এর পেছনে ছিল উত্তর কোরিয়া সমর্থিত হ্যাকিং গ্রুপ ল্যাজারাস গ্রুপ। ধারণা করা হয় ওদের উদ্দেশ্য ছিল নিজেদের সরকারের জন্য বিদেশি মুদ্রা জোগাড় করা। তবে এই গল্পের শেষ টুইস্টটা কিন্তু এখানেই। তদন্তে আরও একটা শকিং তথ্য বেরিয়ে আসে। জানা যায় বাংলাদেশ ব্যাংক নাকি প্রথমে পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, এমনকি প্রমাণ মুছে ফেলার জন্য একটা প্রাইভেট ফার্মকেও নিয়োগ করেছিল। এই ঘটনাটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্নের জন্ম দেয়। এই এত বড় ডাকাতির পেছনে কি তাহলে ব্যাংকের ভেতরেরই কেউ জড়িত ছিল? আসলে বাংলাদেশ ব্যাংকের এই হ্যাকিংয়ের ঘটনাটা পুরো বিশ্ব অর্থনীতিকেই নাড়িয়ে দিয়েছিল। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই 21 শতকে একটা ব্যাংকের ভল্টের জন্য সবচেয়ে বড় হুমকি কোনো ডিনামাইট বা বন্দুকবাজ নয়, সবচেয়ে বড় হুমকি হতে পারে অস্ত্র হিসাবে ব্যবহার করা একটা সাধারণ ইমেইল।